চেইন স্টিচ মেশিনের ধারণা একটু পরে দেখি। চেইন স্টিচ গঠনে ববিন কেসের স্থলে লুফার ব্যবহার করা হয়। গত ক্লাসে বলছিলাম চেইন স্টিচে ববিন কেসের পরিবর্তে কি ব্যবহার করা হয়? লুফার। কি ব্যবহার করা হয়? লুফার। আমরা দেখেছি সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের মধ্যে উপর দিকে থাকে নিডেল আর নিচের দিক থেকে থাকে কি একটা ববিনের সুতো আসেন একটা ববিন কেসের মধ্যে থাকে আর কি। তো এখন চেইন স্টিচ সেলাই মেশিনে তোমার ববিন কেসের পরিবর্তে উপরে নিডেল টিকেই থাকে, নিচের দিকে ববিনের পরিবর্তে একটা কি থাকে? লুফার ব্যবহার করা হয়। আমরা ইংরেজি শব্দ হলো লুফার। লুপ শব্দের অর্থ হলো হুক। লুপ শব্দের অর্থ হলো কি? হুক। আমরা ওই টুপি বানাইতে দেখছি, টুপি বানাই না, গেঞ্জি বানাই, টুপি বানাই। এই টুপি বানাইতে এরকম একটা হুক তৈরি করে একটা সুতার ভিতরে একটা সুতা ঢুকে যায় না? এই হুকটাকে বলা হয় থাকে লুফার। হুকটাকে বলা হয় কি? আমরা টুপি বানাইতে যেরকম হাতের মাধ্যমে বানানো হয়, এই একইভাবে এই জিনিসটা মেশিনের মাধ্যমে বানানো হয়। মেশিনের মাধ্যমে বানিয়ে যে সেলাই হয়ে থাকে সেটাকে বলা হয় থাকে চেইন স্টিচ সেলাই। আর এই সেলাইটা যে মেশিনের মাধ্যমে দেওয়া হয় সেই মেশিনকে বলা হয় থাকে চেইন স্টিচ সেলাই মেশিন। সেটাকে বলা হয় কি? চেইন স্টিচ সেলাই মেশিন। আর শিল্প কারখানার মধ্যে, বিশেষ করে কারখানায় চেইন স্টিচ সেলাই কোথায় দেওয়া হয়? এই যে আমাদের এই সেলাইগুলোর ক্ষেত্রে সাধারণত চেইন স্টিচ সেলাই দেওয়া হয় না। চেইন স্টিচ সেলাইগুলো সাধারণত এরকম দুই সাইডে দেওয়া হয়। কোন সাইডে দেওয়া হয়? দুই সাইডে লক করার জন্য, বিশেষ করে লক অথবা ইন্টারলক করার জন্য চেইন স্টিচ সেলাইটা ব্যবহার করা হয়ে থাকে। আমি তোমাদের গত ক্লাসের মধ্যে এরকম দেখাইছিলাম। এটা এই চিত্রটা দেখো, এখানে কিন্তু দুইটা সেলাই দেখা যাচ্ছে না? নিচের দিকে এইটা হলো মানে নিচের দিকের সেলাই দেখা যাচ্ছে, আর উপরে দেখতে ঠিক এরকম। উপরে কিন্তু এখানে যে সেলাই দিছে এটা কিন্তু দেখা যাচ্ছে না। দূর থেকেই দেখা যায় না। কারণ হলো সেলাই যদি দেখা যায় আসলে পোশাকের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সেজন্য উপর থেকে সেলাই আছে এটা দেখা যায় না। খুব কাছে গিয়ে যদি তুমি খেয়াল করো এখানে দেখতে পাবে যে এখানে কি আছে, সেলাইটা দেওয়া আছে। আর নিচের দিকে কিন্তু ওই যে সেলাই এখানে দেওয়া আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। গতকালকে আমি তোমাদের আরও বলছিলাম চেইন স্টিচ সেলাই মেশিনটা কোথায় ব্যবহার করে, অর্থাৎ চেইন স্টিচের সেলাইটা কোন কোন পোশাকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা জানি শার্ট, পুরুষ মানুষের পোশাক কি? শার্ট না? এই শার্ট কিন্তু বর্তমানে পুরুষরা পরে না, মহিলারাও পরে না। আমাদের ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে অথবা দেশের বাহিরে, ইউরোপে তোমার শার্ট যেরকম পুরুষ মানুষ পরে একইভাবে মহিলারাও পরে। বুঝতে পারছো? মানে শার্ট পুরুষ মহিলা উভয় মানুষই শার্ট পরিধান করে। তাহলে শার্টের সাইড লক দেওয়ার জন্য চেইন স্টিচ সেলাই ব্যবহার করে। আর বিশেষ করে হলো প্যান্ট, কিসে? প্যান্টে আমাদের যেমন দেখো এই যে প্যান্টে এই যে সেলাইটা দিছে এটা হলো চেইন স্টিচ সেলাই। এটা হলো কি? চেইন স্টিচ সেলাই। তোমাদের প্যান্টের মধ্যে দেখতে পাবা। আর হলো জ্যাকেট আছে না? জ্যাকেট আমরা শীতকালে জ্যাকেট গায়ে দিই। জ্যাকেটের মধ্যে দেখবে তোমরা ডাবল সেলাই আছে দুই পাশে, এই ডাবল সেলাইগুলো হলো চেইন স্টিচ সেলাই। তারপর হলো স্পোর্টস ওয়্যার। স্পোর্টস ওয়্যার নাম শুনছো তোমরা? স্পোর্টস ওয়্যার। স্পোর্টস শব্দের অর্থ কি? স্পোর্টস শব্দের অর্থ খেলাধুলা। স্পোর্টস শব্দের অর্থ কি? খেলাধুলা। স্পোর্টস শব্দের অর্থ হলো খেলাধুলা, অর্থাৎ খেলাধুলা করার জন্য যে পোশাকগুলো পরিধান করা হয় সেগুলোকে বলা হয় থাকে স্পোর্টস ওয়্যার। স্পোর্টস ওয়্যারের মধ্যে যেমন তোমার প্যান্ট থাকে, জার্সি থাকে, টি শার্ট থাকে, এগুলো সবগুলোকে বলা হয় থাকে বলে যে একটা স্পোর্টস দোকান। স্পোর্টস দোকান মানে ওই দোকানের মধ্যে খেলাধুলা করে না, ওই দোকানের মধ্যে স্পোর্টসের সব জিনিসগুলো পাওয়া যায়। সেজন্য এই দোকানের নাম হলো স্পোর্টস শপ বা স্পোর্টস দোকান। তাহলে স্পোর্টস ওয়্যার মানে হইল আমাদের খেলাধুলা করার জন্য যেসব পোশাক পরিধান করা হয় সেই সব পোশাককে বলা হয় থাকে স্পোর্টস ওয়্যার। আর হলো ইউনিফর্ম। একটা হলো কি? ইউনিফর্ম বলতে আমরা কোনটা বুঝি? আমরা যেটা বলি ইউনিফর্মের কথা বলছি। ইউনিফর্ম বলতে আমাদের দেশের বাহিনী আছে না? পুলিশ বাহিনী আছে, আর্মি আছে, নৌবাহিনী আছে, তারপর বিজিবি আছে,
বিভিন্ন বাহিনী আছে না, এই বাহিনীর সৈনিকরা যেই ড্রেস পরিধান করে সেটাকে বলা হয় ইউনিফর্ম, সেটাকে বলা হয় কি ইউনিফর্ম। আর আমাদের এখানে স্কুলের মধ্যে আমরা যেটা পরিধান করা আছে সেটাকে বলা হয় ড্রেস, সেটাকে বলা হয় কি, তোমরা স্কুল ড্রেস বলো না, অথবা এটা স্কুল ইউনিফর্ম বা স্কুল ড্রেস বা স্কুল ইউনিফর্ম। এই ইউনিফর্ম যেগুলো, বিশেষ করে বাহিনীদের ইউনিফর্ম যেগুলো আছে, এই ইউনিফর্মগুলো কিন্তু আমাদের মতো এরকম পাতলা পোশাক না, এগুলো মোটা মোটা কাপড় না। এই মোটা কাপড়গুলো সেলাইয়ের ক্ষেত্রেও চেইন স্টিচ মেশিন ব্যবহার করা হয়। তারপর হলো জিপার লাগানো। জিপার, জিপার নাম শুনছো তোমরা? জিপার শব্দের অর্থ কি? জিপার ইংরেজি শব্দ, জিপারের বাংলা অর্থ হলো চেইন। জিপারের বাংলা অর্থ হলো কি? আমাদের কিছু কিছু জ্যাকেটের মধ্যে এরকম সামনে চেইন থাকে না, শার্টের মধ্যে চেইন থাকে না, তো এই চেইনগুলো শার্টে, প্যান্টে অথবা বিভিন্ন পোশাকের মধ্যে কোটে যেই চেইনগুলো ব্যবহার করা হয় সেটাকে বলা হয় জিপার। এই চেইনগুলো সেলাই করার জন্য, এটা না মাঝখানে আমি চেইন খুলছি আর বাঁধছি, দুই পাশে এটা সেলাই করে লাগাতে হবে না? এই চেইনগুলো সেলাই করার ক্ষেত্রে তোমার চেইন স্টিচ সেলাই মেশিন ব্যবহার করা হয়। আর হলো নিট পোশাক সেলাইয়ের জন্য ব্যবহার করা হয়। নিট পোশাক মানে বুঝো, যে এই পোশাকগুলো আমরা বলি যে স্টিচ, যে পোশাকগুলো টানলে একটু বড় হয়ে যায়। বিভিন্ন পোশাক আছে না টানলে বড় হয়, যেমন আমাদের গায়ে দেওয়া টি শার্ট, এটা টানলে একটু বড় হয়। আমরা এই দোকান থেকে কেনার সময়, দোকান থেকে যখন আমরা কিনি, সেই কেনার সময় এটা বলি যে এটা কি স্টিচ করবে, মানে আরও বড় হবে কিনা। দোকানদার অনেক সময় টেনে টেনে দেখায় আমাদেরকে, বলে যে এটা দেখে এটা আরও বড় হবে, এটা স্টিচ করবে। স্টিচ করবে মানে হলো এটা আরও প্রসারিত হবে, আরও কি হবে, প্রসারিত হবে। এই সব কাপড়গুলোকে বলা হয় থাকে নিট কাপড়। এই কাপড়গুলোকে বলা হয় কি কাপড়। এই নিট কাপড় সেলাইয়ের জন্য তোমার চেইন স্টিচ সেলাই মেশিন ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে আরেকটা বিষয় বলছে, নিট কাপড় সেলাইয়ের পর পোশাককে প্রসারিত করলে সেলাইও প্রসারিত হয়, সেলাই কুঁচকে যায় না। অর্থাৎ নিট কাপড় সেলাই করার পর তুমি যখন টানছো, কী করছো, টানছো, টানার সাথে সাথে সেলাইটাও বড় হয় না, সেলাই বড় হয়ে যায়। তাহলে সেলাই বড় হইলে সেলাই কিন্তু কুঁচকে যায় না। আবার যখন তুমি ছেড়ে দেবে এটা ছোটো হয়ে যায় না। এই আমাদের এই কাপড়গুলো, ওভেন কাপড়গুলো, এগুলোকে বলা ওভেন কাপড়, এগুলো যদি তুমি টানো সেলাইটা কিন্তু ছিঁড়ে যাবে, না হয় সেলাই বড় হয়। তুমি যদি টান ছেড়ে দাও সেলাইগুলো কুঁচকে যাবে। নিট কাপড়ের ক্ষেত্রে কিন্তু এরকম, তুমি টানলে সেলাই কিন্তু বড় হয়, আবার ছেড়ে দিলে সেলাই কিন্তু কী হয় না, কুঁচকে যায় না। ডেনিম বা জিন্সের মতো মোটা কাপড়ও চেইন স্টিচ দ্বারা সিম তৈরি করা হয়, ফলে সিম নমনীয় বা সফট হয়, পোশাক ব্যবহারে আরামদায়ক হয়। পোশাকের সাইড সিম, বটম হ্যাম, স্লিপ ইত্যাদি সেলাই চেইন স্টিচ মেশিন দ্বারা সম্পূর্ণ করা হয়। আমাদের এখানে তিনটা কথা বলছে। একটা হলো পোশাকের সাইড সিম। আমরা পোশাক দেখছি না, এটা মনে করো আমি একটা শার্ট গায়ে দিয়েছি, এটা কি একটা শার্ট। এই শার্টের দুই পাশে এগুলোকে বলা হয় সাইড, এগুলোকে বলা হয় কি সাইড। এখন এই শার্টের এই অংশটা দেখো, এখানে বাস করে সেলাই করে দিছে না, শার্টের এই অংশটা বাস করে সেলাই করে দিছে, এই যে একটা অংশ বাস করে শার্টের সাথে সেলাই করে দিয়েছে, এটাকে বলা হয় সাইড সিম। এটাকে বলা হয় কি সাইড সিম। আর একটা বলছে বটম হ্যাম, আর একটা বলছে কি বটম। এটা পোশাকের নিচের দিকের অংশ না, এটা কোন দিকের অংশ, নিচের দিকে। এই যে নিচের দিকের অংশ, এটা কিন্তু এরকম নিচের দিকে বাস করে একটা ভিতরের দিকে সেলাই করে দিছে, একটা পুরা লাইন পোশাকের চারদিকে বাস করে সেলাই করে দিছে না। আমরা যেই পোশাক পরে না কেন প্রত্যেকটা পোশাকের নিচের দিকে কিন্তু এরকম একটা সেলাই দিচ্ছে, দেখো প্রত্যেকটা পোশাকের নিচের দিকে সেলাই আছে। এই নিচের দিকে যে সেলাই দেওয়া হয় সেটাকে বলা হয় বটম হ্যাম। মনে থাকবে, তোমাদের মনে থাকবে, পোশাকের নিচের দিকে প্রান্ত বাস করে যে সেলাই দেওয়া হয় সেটাকে বলা হয় বটম হ্যাম, সেটাকে বলা হয় কি। আর পাশে যেটা বাস করে সেলাই দেওয়া হয় সেটাকে বলা হয় সাইড সিম, সেটাকে বলা হয় কি সাইড সিম। আর স্লিপ, স্লিপ মানে হলো যে হাতা, স্লিপ শব্দের অর্থ হলো কি হাতা। এই যে হাতা এখানে যে বাস করে এদিকে একটা সেলাই দিয়ে দিছে, এটাকে বলা হয় স্লিপ, এটাকে বলা হয় কি স্লিপ। তাহলে এই তিন ধরনের সেলাইগুলো করার জন্য কি দরকার হয়, চেইন স্টিচ সেলাই মেশিন দরকার হয়। তাহলে আমাদের তোমার এখন প্রশ্ন হতে পারে যে স্যার আমাদের এখানে যে দোকান আছে এই দোকানের মধ্যে তো চেইন স্টিচ সেলাই মেশিন নাই, এমনি সিঙ্গেল নিডল সেলাই মেশিন।
তাহলে এই সিঙ্গেল নিডেল সেলাই মেশিনের মধ্যে সেলাইতে গেলে তাদের এই সেলাইগুলো আমার এখানে ডাবল সেলাই দিছে। চেইন স্টিচ মেশিন থাকলে একবার সেলাই দিলে হয়ে যাচ্ছে, তাহলে এদের এখানে দুইবার করে সেলাই দিতে হয়। প্রথমে একবার সেলাই দিয়ে আবার বাস করে আরেকটা সেলাই দিতে হয়, তাহলে একই কাজ করতে তাদের ডাবল সময় যাচ্ছে, কষ্টও ডাবল হচ্ছে, খরচও বেশি হচ্ছে। চেইন স্টিচ মেশিন হলে সেই কাজটা একবারে হয়ে যাচ্ছে, এটা হলো তাদের সুবিধা। আমরা আজকে চেইন স্টিচ সেলাই মেশিনের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানবো। যেমন আমরা বলেছি সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের সেলাই করার সময় উপরের থেকে যেই সুতা আসে সেটা হলো নিডেল সুতা, নিচ থেকে যেই সুতা যায় সেটা হলো ববিন সুতা, নিচের থেকে যেই সুতা যায় সেটা সেই সুতার নাম কি? ববিন সুতা না, বা ববিন থ্রেড বলে। একটা হলো নিডেল থ্রেড আর একটা হলো ববিন থ্রেড। সেলাই করার ক্ষেত্রে আমাদের যেই পোশাকটা যেই সুতা ব্যবহার করা হয় সেই সুতাগুলোকে বলা হয় থাকে থ্রেড, সেই সুতাগুলোকে বলা হয় কি? থ্রেড। মানে ইংরেজি শব্দ থ্রেড, বাংলা অর্থ হলো সুতা, বাংলা অর্থ হলো কি? সুতা বা সেলাই সুতা। এই সেলাই সুতা ব্যবহার যে এটা একটু আমাদের পোশাক সেলাইয়ের জন্য যে সেলাই সুতা ব্যবহার করা হয় সেগুলো কিন্তু একটু শক্ত, সেগুলো একটু কি টানলে যাতে সহজে ছিঁড়ে না যায়, এগুলো একটু মোটামুটি শক্ত টাইপের সুতা আছে। তা এখন উপর থেকে যে নিডেলের মাধ্যমে যে সুতা যায় সেই সুতাকে বলা হয় থাকে নিডেল সুতা, সেটাকে বলা হয় কি? নিডেল সুতা। নিডেলের বাংলা অর্থ কি? নিডেলের বাংলা অর্থ হলো কি? তোমাদের আমি তো গত ক্লাসে বলছি, এর আগেও বলছি, এই শব্দগুলো মনে রাখতে হবে, ইংরেজি শব্দগুলো। আমরা বলছি বাংলায় বলি নিডেল, বাংলায় বলি সুই, বাংলায় বলি কি? ইংরেজিতে বলা হয় এটাকে নিডেল, ইংরেজিতে বলা হয় কি? নিডেল। তাহলে নিডেলের ভিতর দিয়ে যে সুতা আসে সেটাকে বলা হয় নিডেল সুতা, অথবা ইংলিশে বলতে হয় নিডেল থ্রেড। তাহলে আর নিচের দিক থেকে যে সুতা আসে সেটাকে বলে ববিন থ্রেড, সেটাকে বলে কি? ববিন থ্রেড বা ববিন সুতা। এখন আমার চেইন স্টিচ সেলাই মেশিনের ক্ষেত্রে, চেইন স্টিচ সেলাই মেশিনের ক্ষেত্রে কিন্তু কি নাই? ববিন নাই। ববিনের পরিবর্তে কি থাকে বলছি? লোফার। ভেরি গুড, মনে রাখছো তোমরা, অমনোযোগী। ববিনের পরিবর্তে কি ব্যবহার করা হয়? লোফার। এখন এই লোফার সম্পর্কে আমরা একটু জানবো। লোফার হলো, দেখো লোফারটা বলছে লক স্টিচ ও চেইন স্টিচ মেশিনের পার্থক্যের বিষয়টি হলো লোফার ও ববিন। লক স্টিচ ও চেইন স্টিচ মেশিনের পার্থক্যের বিষয় হলো লোফার ও ববিন। এখন তাহলে যে মেশিনের মধ্যে ববিন থাকবে সেটা হলো লক স্টিচ মেশিন, সেই মেশিনটা হলো কি? আর যে মেশিনের মধ্যে ববিন থাকবে সেটা হলো লক স্টিচ মেশিন। আর যে মেশিনের মধ্যে লোফার থাকবে, যে মেশিনের মধ্যে কি থাকবে? লোফার থাকবে, সেই মেশিন হলো চেইন স্টিচ মেশিন। বুঝতে পারছো? তাহলে তুমি দুইটা পার্থক্য দিয়ে দুইটা মেশিন চিনতে পারবা। যে মেশিনের মধ্যে লোফার থাকবে সেটা হলো চেইন স্টিচ মেশিন, আর যে মেশিনের মধ্যে ববিন থাকবে সেটা হলো লক স্টিচ মেশিন। এখন লোফার ও লক কেন বলা হচ্ছে দেখো। লোফার মানে হলো এরকম, আমি এরকম একটা টুপি বানানোর মধ্যে এরকম একটা হুক তৈরি করছি, ওই শুধু আবার দিছি, আবার একটা হুক, আবার একটা হুক, এই হুকের মাধ্যমে বা লুফের মাধ্যমে তৈরি করা হচ্ছে বলে এটাকে বলা হয় দেখছে চেইন স্টিচ। আর লক স্টিচ মানে কি? সুতাটা একটা এদিকে গেছে, আবার একটা দিকে, আবার একটা। লক স্টিচ দুইটা সুতারা, একটা সুতার সাথে একটা সুতা এরকম কি হয়ে যায়? লক হয়ে যায়। একটা সুতার সাথে একটা সুতা কি হয়ে যায়? লক হয়ে যায়। এই লক হয়ে যায় বলে, যেমন ধরো এই সুতাটা হলো নিডেলের সুতা আর এটা হলো ববিনের সুতা, দুটো সুতা একসাথে লক হয়ে গেছে, সেজন্য এটাকে বলা হয় তাকে লক স্টিচ। এটাকে বলা হয় কি? লক স্টিচ। আর তোমার চেইন স্টিচ মেশিন হলো কি? এরকম একটা ফোর তুলছে, এর আরেকটা ফোর তুলছে, আরেকটা ফোর তুলছে, এরকম একটার সাথে একটা লুপ তৈরি করা হচ্ছে, সেজন্য এটাকে বলা হয় তাকে চেইন স্টিচ মেশিন। তাহলে আমরা দেখো লক স্টিচে ববিন থাকে, লুফার থাকে না। অন্যদিকে চেইন স্টিচে লুফার থাকে কিন্তু ববিন থাকে না। লুফারের কাজ হলো নিডেলের সুতার সাথে লুফ বা ফ্যাস তৈরি মাধ্যমে স্টিচ তৈরি করা। কি তৈরি করা? কি তৈরি করা? স্টিচ। ইংরেজি শব্দ স্টিচ। স্টিচ শব্দের বাংলা অর্থ হলো সেলাই। স্টিচের বাংলা অর্থ কি? সেলাই বা ফোর।
মানে একটা সুতার সাথে আরেকটা সুতা যুক্ত হয়ে যে লুফ তৈরি করে বা ফোট তৈরি করে সেটাকে বলা হয় থাকে স্টিচ। ডাবল নডেল চেইন স্টিচে সাধারণত দুইটি লুফার থাকে, একটি ডান বা উপরের লুফার, অন্যটি বাম বা নিচের লুফার নামে পরিচিত। আমরা বলেছি চেইন স্টিচ সেলাই মেশিনে এরকম দুইটা সেলাই একসাথে হয়। কয়টা সেলাই? এখানে কয়টা সেলাই দেখতে পাচ্ছ তোমরা? দুইটা। তাহলে এখানে দুইটা লুপার আছে। কয়টা লুপার? দুইটা লুপার। একটাকে বলা হয় থাকে উপরের লুপার, আর একটা বলা হয় নিচের লুপার। একটাকে বলা হয় উপরের লুপার, একটা বলা হয় কি নিচের লুপার। উপরের লুপার মানে হলো এটাকে আফার লুফার। ইংরেজি শব্দ আমরা বাংলায় বলি উপরে, বাংলা বলি কি উপরে। উপরের ইংরেজি শব্দ হলো আপার, ইংরেজি শব্দ হলো কি আপার। এটা প্রিপোজিশন, তোমাদের ইংরেজি গ্রামার পড়ছো না? হ্যাঁ, আফটার অর্থ হলো ফরে, তোমার পর একজন কেউ আসলো, এটা হলো আফটার। মনে করো এখানে তুমি একটা বই রাখছো, এই বইয়ের উপরে কোনো কিছু এই জিনিসটা উপরে আছে, সেটাকে বলা হয় আফার। সেটা হলো কি আপার। তো এখন এই আফার আরটা হলো নিচের দিকে যে জিনিস থাকে সেটাকে বলা হয় লোয়ার। লুফার না, লোয়ার। নিচের দিকে কোনো জিনিস থাকলে সেটাকে বলে কি লোয়ার। লোয়ার শব্দটা তোমরা শুনছো? জীবনে শুনো নাই? কখন শুনছো বলো? তো আমার মোবাইলের ব্যাটারি লো হয়ে গেছে। কি হয়ে গেছে? লো মানে কমে গেছে। আরও যদি কমে যায় তখন সেটাকে বলবে লোয়ার। ব্যাটারির চার্জ কমে যাওয়া মানে আমরা বলি যে ব্যাটারির চার্জ লো হয়ে গেছে। আরও যদি লো হয়ে যায় তখন সেটাকে বলে লোয়ার। সেটাকে আমরা কি বলি? লোয়ার। লোয়ার শব্দের অর্থ হলো নিচে। তাহলে একটা উপরে মানে আপার, উপরে মানে কি আপার, নিচে মানে লোয়ার। আচ্ছা, আমরা নিডল দেখছি না? নিডল দেখছি। এই তোমরা এখানে আমাদের ল্যাবে গেছিলে, ল্যাবের মধ্যে নিডল দেখছো সবাই? নিডল কিসে থাকে, কিসের মধ্যে থাকে? মেশিনের মধ্যে। কোন মেশিনে? সেলাই মেশিনের মধ্যে। সেলাই মেশিনের মধ্যে কি থাকে? নিডল থাকে। আমাদের যখন আমরা এখানে ড্রেস মেকিং পড়ছি, আমাদের আরেকটা মেশিনের নাম হলো স্ট্রেট নাইফ কাটিং মেশিন। স্ট্রেট নাইফ কাটিং মেশিন। তো ওই মেশিনের মধ্যে কিন্তু নিডল থাকে না। ওই মেশিনের মধ্যে কি থাকে না? নিডল থাকে না। ওইটার মধ্যে দেখা হলো কাঠার একটা ব্লেড থাকে, কাপড় কাটরে দিয়ে। কাটিং মেশিন মানে কাপড় কাটার জন্য ব্যবহার করে। তাহলে আমরা সেই জন্য বলছি সব মেশিনের মধ্যে যে নিডল থাকবে। তোমরা যদি আবার মনে করো যে স্যার আপনি বলছেন মেশিনের মধ্যে নিডল থাকে, তার মানে তোমরা যদি বলো যে সব মেশিনে নিডল থাকে, এটা হবে? উত্তর হবে নিডল থাকে হলো শুধুমাত্র সেলাই মেশিনের মধ্যে। চেইন স্টিচ সেলাই মেশিনের নিডল থাকে। সিঙ্গেল নিডল লক স্টিচ সেলাই মেশিনের মধ্যে কি থাকে? নিডল থাকে। এখন নিডেলের আবার তোমাদের আমি একটা জিনিস বলছি, দেখো নিডেল যেটা বলছি, এই নিডেল বলছি না? নিডেল। এখন এই নিডল যেটা, নিডেলের মধ্যে তোমার সাইজ থাকে। নিডেলের মধ্যে কি থাকে? সাইজ থাকে। তোমার মনে করো মোটা কাপড় সেলাইয়ের জন্য লাগবে বড় নিডেল। আমাদের কাঁথা সেলাই করে না আমাদের গ্রামের, ঘরের মধ্যে মারা বা ঘরের মহিলা যারা থাকে, এরা কিন্তু ঘরের বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন ধরনের নিডেল ব্যবহার করে। হ্যাঁ, এরা কিন্তু কোনো একটা কাপড় সেলাইয়ের জন্য ব্যবহার করে ছোট নিডেল। কাঁথা সেলাইয়ের জন্য কি ওই নিডেল ব্যবহার করে? ওই ছোট কাপড় সেলাই করে যে ওই নিডেল দিয়ে, বা একটা ছোট সেলাই করে যে নিডেল দিয়ে যদি কাঁথা সেলাই করতে পারবে? নিডেল কি হয়ে যায়? ভেঙে যায়। নিডেল কি হয়ে যায়? কেন ভেঙে যাবে? সুইটা মানে ওই সুই যেটা, নিডেল যেটা, ওটা ছোট, ওটা হলো কি ছোট। আর কাঁথা যেটা, কাঁথার কাপড়টা মোটা। তাহলে ওই কাঁথা সেলাইয়ের জন্য কীরকম সুই লাগে? বড় সুই লাগে, মোটা সুই লাগে। তো আমাদের এরকম, আমাদের গায়ে কাপড় দেওয়ার জন্য আমরা পাতলা কাপড় গায়ে দিই, শার্ট গায়ে দিই। এই শার্ট সেলাইয়ের জন্য দরকার হবে নিডেল, ছোট নিডেল। আর আমাদের জিন্স প্যান্ট যেটা বলি, জিন্স প্যান্ট কি ওই ছোট নিডেল দিয়ে সেলাই করতে পারবে? জিন্স প্যান্ট মোটা না? জিন্স প্যান্ট সেলাইয়ের জন্য নিডেল কি লাগবে? বড় লাগবে। আবার বলছি তোমাদের যে ইউনিফর্ম, আর্মিদের ইউনিফর্ম অথবা জ্যাকেট, ওই জ্যাকেট সেলাইয়ের জন্য কি ওই জিন্স প্যান্টের নিডেল দিয়ে হবে? আরও বড় নিডেল লাগবে না? আরও বড় নিডেল লাগবে। তাহলে কাপড়ের সাইজ অনুযায়ী অথবা কাপড়ের
প্রকৃতি অনুযায়ী, প্রকার অনুযায়ী নিডেলের পরিবর্তন হবে। এখন আমরা সিঙ্গেল নিডেল মেশিনে একটি নিডেল ব্যবহার করা হয়, আবার ডাবল নিডেল চেইন স্টিচ মেশিনে একই শাঙ্ক বিশিষ্ট দুটি নিডেল ব্যবহার করা হয়। এখন একই শাঙ্ক বিশিষ্ট দুটি নিডেল হলো যে এটা দেখো, এই যে মানে এই নিডেলের মাথা হলো একটা, নিডেলের মাথা হলো কয়টা? একটা, কিন্তু সামনে গিয়ে কয়টা হয়ে গেছে? দিকে দুইটা হয়ে গেছে। তাহলে দুইটা নিডেল দেখো এখানে। এখানে হলো যে শাঙ্ক বা গোড়া হচ্ছে একটা, শাঙ্ক বা গোড়া হচ্ছে কি? ওইদিকে মাথা হচ্ছে কয়টা? দুইটা। তাহলে ওই নিডেল দিয়ে যখন সেলাই হবে তাহলে সেলাই একসাথে, দুইটা সেলাই একসাথে হয়ে যাবে। এই যে আমাদের জিন্স প্যান্টগুলো কিনবা তোমরা দোকানে, যে আমাদের দামি দামি কাপড়গুলো কিনি, সেখানে দুইটা সেলাই একসাথে গেছে, দেখি যে কোনো সেলাই 1 ইঞ্চি পরিমাণ এদিকে বেশ কম হয় না। কিন্তু এখানে দোকানের মধ্যে তুমি যদি এরকম, ওরা ডাবল বিট সেলাই যেটা দেয়, কোথাও গিয়ে বড় হয়েছে, কোথাও গিয়ে ছোটো হয়েছে, এরকম না, আঁকা বাঁকা না, কারণ তারা দুইটা সেলাই দুইবার করে করছে। আর এখানে এই যে ডাবল নিডেল দিয়ে যখন করা হয় একইভাবে সেলাইটা যায়, এখানে কোনোভাবে বেশ কম হওয়ার কি থাকে না, সুযোগ থাকে না। তারপরে আমরা আরেকটা বিষয় দেখি, আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হলো যে ব্লেড। সেটা হলো যে কি? ব্লেড মানে আমরা নাম শুনছি, ব্লেডের নাম শুনছি না? ব্লেড মানে হলো যে কোনো কিছু কাটার জন্য কি লাগে? ব্লেড লাগে। ব্লেড এটা ইংরেজি শব্দ, ব্লেড ইংরেজি শব্দ। ব্লেড শব্দের অর্থ হলো, বাংলা হলো এটা দিয়ে কোনো কিছু কর্তন করার যন্ত্র, কোনো কিছু কাটার যন্ত্র। তাহলে এখন আমরা ব্লেড মানে যে মানুষের চুলদাড়ি কাটে ওই ব্লেড না, ওইটার বাংলা শব্দ, ইংরেজি শব্দ হলো ব্লেড। ব্লেড মানে হলো যে এক প্রকার, কাটার জন্য ব্যবহার করে। এখন আমরা যখন কাপড় সেলাই করি, কিছু কিছু মেশিনের মধ্যে দেখবা যায় এরকম কাপড় সেলাই করছে, বাড়তি অংশ যেটা পাশে দিকে একটা ব্লেড আছে, ব্লেডের মধ্যে অটোমেটিক কেটে যাচ্ছে, আছে না? বাড়তি অংশ যেটা ব্লেড থাকার কারণে অটোমেটিক কেটে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমার ওইটা আর কেসি দিয়ে, আমার একবার সেলাই করলাম, আবার কেসি দিয়ে আমার আষ্টভাবে কাটছি, ওটা লাগে না। তো ওই চেইন স্টিচ মেশিনের মধ্যে একটা কাজ হয় কি, সেলাইয়ের পাশাপাশি একটা ব্লেড থাকে, একটা কি থাকে? ব্লেড থাকে। ব্লেড মানে ওই যে মেশিনের যন্ত্রের মধ্যে একটা ব্লেড লাগানো থাকে। ব্লেড যখন থাকে, ওই যে সেলাই হওয়ার সাথে সাথে বাড়তি অংশটা অটোমেটিক হয়ে যায়, কেটে যায়। এমনভাবে কাটে বলছে মেশিনের মধ্যে নিখুঁতভাবে সমানভাবে কাটছে, কোনো 1 ইঞ্চি এদিকে দিক বেশ কম হয় না। এটা হলো এরকম একটা ব্লেড, এটা হলো একটা কি ব্লেড। এই যে এটা একটা ছোট একটা ব্লেড, এই ব্লেডটা যখন থাকে ওইটার সেলাই হওয়ার নিডেলের পাশে ওইটা থাকে, নিডেলের পাশে সেলাই হয়ে যাওয়ার সাথে সাথে কি হয়ে যায়, কেটে কেটে বাড়তি অংশটা পড়ে যায়। তাহলে ওই পোশাকটা দেখতে খুবই মসৃণ দেখায়, সুন্দরভাবে দেখায়। তারপর আমরা ব্লেডের পাশাপাশি এরপরের যে যন্ত্রটা আমরা দেখছিলাম, বা যে যন্ত্রটা আমরা গতকালকে তোমাদের ক্লাসে বলেছি কাপড়কে চেপে ধরে রাখে, সেই যন্ত্রটার নাম হলো প্রেসার ফুট। সেই যন্ত্রের নাম কি? প্রেসার ফুট। প্রেসার ইংরেজি শব্দ, প্রেসারের বাংলা অর্থ হচ্ছে ছাপ। প্রেসারের বাংলা অর্থ হচ্ছে কি? ছাপ। আর ফুট এটাও ইংরেজি শব্দ। ফুট অর্থ হলো ফা, ফুটের অর্থ কি? ফা। আমরা ফুটবল বলি না, কি বলি? ফুটবল। বল শব্দের অর্থ হলো বল, বল শব্দের অর্থ কি? বল। এখন ওই বলটা ফুট দিয়ে মারে বলে, কি দিয়ে মারে বলে? ফুট দিয়ে মারে বলে, ওইটার নাম হলো ফুটবল। আমাদের ফা আছে না, আমাদের কি আছে? ফা। আমরা বলি যে ফার ইংরেজি শব্দ হলো লেগ, মানে আমরা যেটা পুরা ঠ্যাং বলি আর কি, ঠ্যাংয়ের ইংরেজি শব্দ হলো কি? লেগ। তো আমরা ওটা কি কখনো লেগ বল বলছি? আমরা বলকে কি লেগ বল বলছি? ফুট শব্দের অর্থ হয় ফাইয়ের ফাতা, ফাইয়ের কি? ফাতা। এই যে আমাদের একটা ফা আছে না, এই অংশটাকে বলা হয় থেকে ফুট, এটাকে বলা হয় কি? অথবা আমরা আঞ্চলিক ভাষা বলি মানে ঠ্যাংয়ের ফাতা, বলো আমার ঠ্যাংয়ের ফাতায় ব্যথা পেয়েছি। তো আমরা বল মারতে সবাই এতে ঠ্যাংয়ের ফাতা দিয়ে মারে না, এই ফুট দিয়ে মারে না, সেজন্য এটাকে বলা হয় ফুটবল। এটাকে বলা হয় কি? ফুটবল। কেন বলছো তোমরা আবার বুঝছো? এই ফুট এটা দিয়ে মারে, সবাই মারে কেটে কি দিয়ে? ফুট দিয়ে। তো এটাকে বাংলা ভাষায় হলো ফাইয়ের ফাতা, মানে এটা হলো ঠ্যাং বা ফা, ঠিক আছে? ইংরেজিতে বলে এটা, পুরোটাকে বলে লেগ, পুরোটাকে বলে কি? লেগ। আমরা যখন হোটেলে যাই,
খাবার হোটেলে যাই, তখন বলি যে একটা লেগ পিস দাও, মুরগির লেগ পিস দাও। তো মুরগির লেগ পিস মানে আমরা মুরগির লাং খুঁজি আর কি, মুরগির লাং না, মানে সবাই হোটেলে টোটেলে গেলে অথবা কোথাও দাওয়াতে গেলে বলে যে আমাকে মুরগির লাং দিয়ে, ইংলিশে বলে যে একটু লেগ পিস দাও, আমাকে একটা লেগ পিস দাও। এখন লেগ পিস, লেগ শব্দের অর্থ হলো ফা, লেগ শব্দের অর্থ হলো কি ফা। তো কেউ লেগ পিস বলছে, ওই অবস্থায় তুমি যদি তাকে নিয়ে একটা মুরগির ঠ্যাং দাও, ওই যে কতগুলা আছে না ঠ্যাং আছে না সোজা, ওই ঠ্যাংটা দাও, ও খাবে? ও চাইছে মুরগির গোস্ত সহ ফাটা। তাহলে এই যে লেগ পিস বা ফা, আমি তোমাদের ফা জিনিসটা বুঝতে চাচ্ছি এই জন্য, পায়ের ফাতা, পায়ের ফাতা মানে হলো ফুট, ইংরেজিতে বলে এটাকে কি ফুট। এখন আমরা কোনো কিছুকে আমরা পুরো শরীরে চাপ দিছি এই পায়ের পাতা দিয়ে, পায়ের পাতা থাকার কারণে মানুষ স্থির হতে পারছে। আমাদের পায়ের পাতা যদি না থাকতো মানুষ দাঁড়াইতে পারতো? মানুষ কি দাঁড়ায় থাকতে পারতো পায়ের পাতা না থাকলে? তো এই পায়ের পাতা দিয়ে আমরা চাপ দিচ্ছি। তো আমাদের এই সেলাই মেশিনের ক্ষেত্রেও একইভাবে একটা জিনিস পায়ের পাতার মতো, একটা জিনিস দেখতে, এটা দেখতে অনেকটা পায়ের পাতার মতো, কাপড়কে চাপ দিয়ে ধরে রাখে। কাপড়কে কি দিয়ে ধরে রাখে? এরকম না, এটা পায়ের মতনও দেখতে অনেকটা, সেজন্য এটাকে বলা হচ্ছে ফুট। এটাকে বলা হচ্ছে কি ফুট। তাহলে এটার নাম হলো প্রেসার ফুট। এটার নাম কি প্রেসার ফুট। এখন প্রেসার ফুট মেশিনে দুটি নিডল ওঠানামা করার জন্য দুটি ছিদ্র বিশিষ্ট একটি প্রেসার ফুট ব্যবহার করা হয়। প্রেসার ফুটের ছিদ্র দিয়ে নিডল ওঠানামা করে। নিডলের মতো প্রেসার ফুটেরও ছিদ্র দুটি পাশাপাশি সমান থাকে অথবা সামান্য কোনাকুনি থাকে। এখন নিডলের মতো প্রেসার ফুটের মধ্যে দুটি ছিদ্র থাকে, প্রেসার ফুটের মধ্যে যে দুটি কি থাকে ছিদ্র থাকে, সেই ছিদ্র দুটি একটু কোনাকুনি থাকার চেপে ধরা। এখন প্রেসার ফুটের কাজ হচ্ছে কাপড়কে চেপে ধরা। এখন কাপড়কে চেপে ধরছে, ওই অবস্থায় এরকম প্রেসার ফুটের মাঝখানে দুই নিডল বিশিষ্ট হলে এরকম দূরে ছিদ্র থাকে, দূরে কি থাকে ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে নিডলগুলো ঢুকে, ছিদ্র দিয়ে নিডল ঢুকে সেলাই হয়। এখন মনে করো কাপড় চেপে ধরছে এই জায়গায়, নিডলে এই খোলা জায়গার মধ্যে কাপড়কে মানে ছিদ্র করছে, আবার নিডল ওঠার সময় কাপড়কে টেনে নিয়ে উঠবে না। কিন্তু প্রেসার ফুটের মাঝখানে দিয়ে যখন নিডল ঢুকে, প্রেসার ফুটতে কাপড়কে কী ধরছে চেপে ধরছে, নিডল যখন সেলাই করে উপরে উঠে যাচ্ছে, কাপড় আর ওঠার সম্ভাবনা আছে, সুযোগ আছে নাই, কেন? প্রেসার ফুট কাপড়কে কী ধরে রাখছে চেপে ধরে রাখছে। তো সেজন্য প্রেসার ফুট যদি হয় আমাদের সেরিস্টিন মেশিনে প্রেসার ফুট থাকে, ওই প্রেসার ফুটের মধ্যে আবার দুটি কি থাকে ছিদ্র থাকে। দুইটা নিডল হলে দুটো ছিদ্র থাকবে, একটা নিডল হলে একটা ছিদ্র থাকবে। আমাদের আরেকটি যন্ত্রের নাম বলছিলাম, আমাদের সেলাই হওয়ার জন্য সুতা আসে না, মেশিনের উপর থেকে সুতাটা আসে না। এখন মনে করো তোমাকে আমি এদিকে একটু সুতা দিলাম, তুমি এদিকে টানতেছ, তুমি যখন টান দিছো ওদিকে ঘুরলে টানের ছোড়া আরও, তুমি এদিকে মনে করো বন্ধ করে দিছো, ওটা ঘুরে ঘুরে আরও বেশি সুতা চলে আসবে না? চলে আসবে। এখন তুমি এই সুতা যাতে অতিরিক্ত বেশি না আসে সেজন্য মেশিনের মধ্যে একটি যন্ত্র ব্যবহার করা হয়, সুতা অতিরিক্ত বেশিও যাতে না আসে আবার কমও যাতে না আসে, তার জন্য একটি যন্ত্র ব্যবহার করা হয়। সেই যন্ত্রের নাম হলো টেনশন পোস্ট। সেই যন্ত্রের নাম কি? যন্ত্রটার নাম কি? টেনশন পোস্ট। তোমাদের আমি এই ল্যাবের মধ্যে দেখাইছিলাম, এই যন্ত্রটার নাম কি? টেনশন পোস্ট। এখন টেনশন পোস্টের এই স্প্রিংয়ের মধ্যে দিয়ে সুতাটা ঢুকায়, এখানে একটা স্ক্রু আছে, স্ক্রু দিয়ে টাইট দিলে সুতাটা আসবে একদম আস্তে আস্তে, আর যদি আমি এটা লুজ করে দিই সুতাটা একটু তাড়াতাড়ি চলে আসবে। তাহলে আমার হলো যে আমি যেই কাপড় সেলাচ্ছি ওইটা হলো কাপড়টা আমি দ্রুত সেলাই করে ফেলছি, তাহলে এদিকে আমি টাইট দিলে হবে? টাইট দিলে সুতাটা ছিঁড়ে যাবে। আবার আমি কাপড় সেলাচ্ছি আস্তে আস্তে, এদিকে লুজ করে দিলাম, সুতা আমি সেলাচ্ছি অল্প, সুতো চলে আসছে বেশি, তাহলে সুতোটা এখানে লুজ হয়ে যাবে, সেলাইগুলো কি হয়ে যাবে? লুজ হয়ে যাবে। তাহলে এই যে সুতা টাইট হবে নাকি লুজ হবে এই জিনিসটা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সুতার টানটা নিয়ন্ত্রণ করে, সেজন্য এটাকে বলা হয় থেকে টেনশন পোস্ট। এটাকে বলা হয় কি? টেনশন পোস্ট। আরটা হলো স্টিচ রেগুলেটর। স্টিচ রেগুলেটর একটা যন্ত্র আছে। স্টিচ রেগুলেটর মানে দেখো, আমরা রেগুলেটর শব্দ শুনছি না,
রেগুলেটর শব্দ তোমরা শুনছো? রেগুলেটর কোথায় ব্যবহার করছো? এই ভেরি গুড, ফ্যানের মধ্যে রেগুলেটর আছে। কিসের মধ্যে? ফ্যানের মধ্যে রেগুলেটর আছে। আমাদের ফ্যানের একটা সুইচ আছে না, রেগুলেটর। রেগুলেটরের কাজ কি? ফ্যান এটা কি জোরে ঘুরবে না আস্তে ঘুরবে, এটা কি আমাকে বেশি ঘুরবে না কম ঘুরবে, এই জিনিসটা নিয়ন্ত্রণ করা হয় হলো রেগুলেটর দিয়ে। কি যন্ত্রের মাধ্যমে? রেগুলেটর। রেগুলেটরের বাংলা অর্থ হলো নিয়ন্ত্রণ। রেগুলেটরের বাংলা অর্থ হলো কি? নিয়ন্ত্রণ। আমি এটাকে নিয়ন্ত্রণ করবো, এটা কি জোরে ঘুরবে না আস্তে ঘুরবে, এটা হলো রেগুলেটর দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। তো মেশিনের মধ্যে যে রেগুলেটর থাকে, ওই রেগুলেটরের নাম হলো স্টিচ রেগুলেটর। স্টিচ রেগুলেটর মানে হলো তোমার যে সেলাইগুলো হবে, এই সেলাইয়ের ফোরগুলো কি লম্বা হবে নাকি বাটি হবে নাকি ছোট হবে নাকি মাঝারি হবে, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা হয় স্টিচ রেগুলেটরের মাধ্যমে। তাহলে আমরা এই কয়েকটা যন্ত্রপাতির বিষয়গুলো জানলাম। আরেকটা বিষয় আছে, আমরা যখন কোনো কাজ করি, তোমাকে বললাম যে তুমি এখানে একটা গাড়ি চালাও, গাড়ি চালাইতে গেলে তোমাকে কিছু সতর্কতা মেনে চলতে হবে না? এদিকে কোন দিক থেকে অন্য একটা গাড়ি আসছে কিনা, রাস্তাটা ভালো আছে কিনা, অথবা তুমি তোমার সঠিক সাইড দিয়ে তুমি যাচ্ছ কিনা, এরকম কিছু নিয়মকানুন আছে না? সতর্কতা মেনে চলতে হবে না? সতর্কতা যদি না মানি আমাদের কি হয়? দুর্ঘটনা ঘটে। সতর্কতা না মানলে কি ঘটে? দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো আমরা যেটা মেশিন চালাবো, মেশিন চালানোর ক্ষেত্রেও আমাদের কিছু সতর্কতা মেনে চলতে হবে। তাহলে কী কী? সিএনসি মেশিন চালানোর ক্ষেত্রে আমাদের কী কী সতর্কতা মেনে চলতে হবে সেটা দেখো। সতর্কতার সাথে সকল প্রকার বৈদ্যুতিক সংযোগ প্রদান করতে হবে। কী সংযোগ? বৈদ্যুতিক সংযোগ। আমরা সিএনসি মেশিন এটা ফা দিয়ে চালাতে গেলে তোমার নলার ক্যালসিয়ামগুলো দুদিনে শেষ হয়ে যাবে, এরপর থেকে তুমি আর হাঁটতে পারবে না, পায়ের এত বেশি চাপ লাগবে। তাহলে এত বড় মেশিন তো তোমার আর ফা দিয়ে চালানো সম্ভব না। তাহলে এটা আমরা কী দিয়ে চালাবো? বিদ্যুৎ দিয়ে চালাবো। কী দিয়ে চালাবো? বিদ্যুৎ দিয়ে চালাতে গেলে বিদ্যুতের সুইচ দিতে হবে না, কানেকশন দিতে হবে না। তাহলে এটাকে বলা হয় বৈদ্যুতিক সংযোগ। এটাকে বলা হয় কি? বৈদ্যুতিক সংযোগ। এখন বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে তুমি যদি তোমার হাতের মধ্যে লাগাই দাও, নিজে মরে যাবে না? তাহলে বিদ্যুতের সংযোগ লাগানোর সময় অবশ্যই কী থাকতে হবে? তোমাকে সতর্ক থাকতে হবে। কী থাকতে হবে? তুমি এদিকে মনে করো ড্রিল মেশিন একটা চালাচ্ছ, ড্রিল মেশিন এটা তুমি সংযোগ না থাকে, ড্রিল মেশিন এটা একজনের কানের গোড়া লাগা দিয়ে সুইচ দিয়ে দিচ্ছ, কান থাকবে? অথবা একজনে মনে করো এদিকে মেশিন চালাচ্ছে, মেশিনের নিচে হাত দিয়ে সেই তোমার সিএনসি মেশিনের নিচে হাত দিয়ে সুতা বেড়ে গেছে, জড়াই গেছে, এটা সরাচ্ছে, তুমি এদিকে সুইচ চালু করে দিছো, তার আঙ্গুল থাকবে? হ্যাঁ, আর তার আঙ্গুল থাকবে নি? হ্যাঁ, যাও। 2 নম্বর হলো মেশিনের সুইচ অন করার পর 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। মেশিনের সুইচ দিছি সাথে সাথে চালানো করা যাবে না, অর্থাৎ বিদ্যুৎগুলো এসে সেখানে কি থাকতে হবে? জমা থাকতে হবে। সেজন্য 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 3 নম্বর হলো নিডল। মেশিনের নিডল বা লুফার লাগানোর সময় মেশিনের যেটা স্ট্যান্ড থাকবে সেখানে ফা রাখা যাবে না। সেখানে কি রাখা যাবে না? তুমি যদি ফা রাখো, ফা রাখার সাথে সাথে মেশিন চালু হয়ে যাবে। বই থেকে বলতেছি, গাইডও আছে। 4 নম্বর হলো মেশিনের সুইচ অফ করলে মেশিনের মোটরের ফ্রি হুইল ঘুরতে থাকে। নিডল বা লুফিল লাগানোর আগে ফ্রি হুইল সম্পূর্ণ স্থির অবস্থায় আছে কিনা দেখতে হবে। মেশিনের যেটা চাকা ওটা যদি ওই অবস্থায় ঘুরতে থাকছে, ওই অবস্থায় তুমি যদি নিডল লাগাও তাহলে নিডলটা তোমার হাত অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। তাহলে নিডল লাগানোর সময় অবশ্যই মেশিনটা সম্পূর্ণ পুরোপুরি বন্ধ করতে হবে। সুইচ অন করার সময় তর্জনীর সাহায্যে চাপ দিতে হবে। সুইচ অন করার সময় এরকম তর্জনী আছে না, এটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুলি। এটাকে বলা হয় কি? আমাদের হাতের এই আঙ্গুলকে বলা হয় কি? এই আমাদের হাতের এই আঙ্গুলকে কি বলে? বৃদ্ধাঙ্গুল। এটাকে বলে কি? তর্জনী বা শাহাদাত আঙ্গুল। এটাকে বলা হয় কি? তর্জনী। এই তর্জনী দিয়ে চালু করতে হবে। তারপর হলো মেশিনের সুইচ অন করার সময় নিডেল থেকে হাত দূরে রাখতে হবে। মেশিন যখন তুমি চালু করছো নিডেলের গোড়ায় হাত দেওয়া যাবে না। মেশিনের সুইচ অন করার পর টেক আপ লিভার আঙ্গুল রাখা যাবে না, কারণ মেশিন চালু অবস্থায় এটি খুব দ্রুত ওঠানামা করে। মেশিনের হেড উপর নিচ করার অবশ্যই মেশিনের সুইচ অফ করে দিতে হবে।
মেশিনে বেশি সময়ের জন্য কাজ না থাকলে মোটর বন্ধ রাখতে হবে।